প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আমরা সাউন্ডটা দেখে নিই যে সাউন্ডটা ঠিক মতো বোঝা যায় কি না। একটু দেখো তো ভাই, সাউন্ডটা ঠিকঠাক মতো বোঝা যায় কি না। একটু তাড়াহুড়ো হয়ে গেল। খুবই সাধারণ জিনিসগুলো চলছে আমাদের, তাই না? এই কারণে হয়তো উপস্থিতি খুবই কম, মাত্র 150-র কাছাকাছি স্টুডেন্ট। সাউন্ড ঠিক আছে না বলছো তোমরা? একটু আমি চেক করে নিই ভা। আজকে বুঝতেই পারছো আমাদের খুবই সাধারণ জিনিসগুলো চলছে, খুবই সাধারণ। ওকে, দেখো একটু গতদিন যেই জায়গাটা আমরা রেখে দিয়েছি আজকে আমরা সেখান থেকে শুরু করব। আরেকটা বিষয় ভাইয়া, তোমরা বিশেষ করে 2021-এর যারা পরীক্ষার্থী এবং হয়তো একটু অ্যাডভান্স পড়ে ফেলছো, অ্যাডভান্স তো না, তোমরা তো অনেকে পড়ছো, কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে সরাসরি ফোন দিবা, বুঝছো? যেমন গতদিন দেখলাম তোমাদের গ্রুপে একজন পোস্ট দিয়েছো যে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে নিচের কোনটি। বাট যেহেতু আমরা এই গ্রুপে আবার প্রথম থেকে শুরু করেছি, তাই আমরা যতদূর পর্যন্ত পড়াটা পড়বো ততটুকু পর্যন্ত তোমরা দিবা। তোমরা হয়তো অনেকেই মনে করতে পড়াবার যে যত স্লো পড়াচ্ছেন ভাই শেষ হবে কবে। আসলে আজকে আমাদের 20 নাম্বার ক্লাস চলছে অর্গ্যানিক কেমিস্ট্রির, 20টা ক্লাস। চিন্তা করো, আমরা এখনও প্রাথমিক জিনিসগুলো থেকেই বের হতে পারিনি। কারণটা হলো এই বিষয়গুলো যদি আমরা খুব ভালো করে বুঝে রাখি, পরবর্তীতে দেখবা যে অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমাদের আর টাইম লাগবে না। দেখবা একদিনে একটা করে টপিক শেষ হয়ে যাবে। দেখবে একদিন হয়তো অ্যালকেন, 2 দিন হয়তো অ্যালকিন, একদিন হয়তো অ্যালকাইন, এভাবে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে, বুঝছো? কিন্তু এগুলো যদি আমরা ভালো করে না বুঝি, যেগুলো আমরা পড়ছি, পরবর্তী রিয়াকশানের মেকানিজম, এগুলোতে প্রবলেম হবে। ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো, আমরা গতদিন ফ্রি রেডিকেল, কার্বনিয়াম এবং কার্বানায়ন এগুলো কিভাবে তৈরি হয়, ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য, এগুলো আমরা দেখেছি। এখন আমরা আজকে ফ্রি রেডিকেল, কার্বনিয়াম, কার্বানায়ন এবং গতকালকের ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে মূল যৌগটা থাকে তাকে আমরা বলি সাবস্ট্রেট বা ওটাকে রিয়াক্টেন্ট বলে থাকি, আর তাকে যে মূলকটা আক্রমণ করে তাকে রিয়েজেন্ট বা বিকারক বলি, বা অ্যাট্রাক্টিং রিয়েজেন্টও বলে থাকি আমরা, অর্থাৎ আক্রমণকারী বিকারকও বলে থাকি। এবং সেখান থেকে উৎপাদ তৈরি হয়, কখনো কখনো মূল উৎপাদের সাথে উপজাত তৈরি হয়। তো এই আক্রমণকারী বিকারক আবার হয় 2 ধরনের, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী আর একটা হচ্ছে কেন্দ্র আকর্ষী। এই বিষয়গুলো নিয়েও আজকে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে আসি, খেয়াল করে দেখো ভাইয়া, প্রথমে আমরা আসি কার্বনিয়াম। ওকে, CH3 CH3 এটা কয় ডিগ্রি কার্বনিয়াম লিখেছি আমরা? সরি, পজিটিভ চার্জ। এটা কয় ডিগ্রি কার্বনিয়াম লিখেছি ভাইয়া? এখানে আমরা কার্বনিয়ামটা লিখেছি কিন্তু 3 ডিগ্রি, কারণ যেটার আমরা ডিগ্রি নির্ণয় করি সেটা সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকে সেটা তত ডিগ্রি, তার মানে এটা 3 ডিগ্রি কার্বনিয়াম। তাহলে একইভাবে CH3 এইটা কয় ডিগ্রি কার্বনিয়াম? 2 ডিগ্রি কার্বনিয়াম। তো এই দুইটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করে দেখি। শোনো, আমি একটু বলে রাখি, আমি সেকেন্ড ইয়ারের গ্রুপে যারা ছিলাম, আমরা সেখানে অনলাইনে মোটামুটি ক্লাসগুলো আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে যা দরকার টোটালি কমপ্লিট করেছিলাম, এবং 2-1টা টপিকস আমরা বলেছিলাম যে যখন আমরা অফলাইন হয়তো শুরু করব তখন বিষয়গুলো পড়াবো। তো সেটা তো আর হলো না আপাতত, আসলে জানি না, যদি আমাদের কালকে হতে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে শীঘ্রই আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবো, যদি ডিসেম্বরের আগে আমরা 1-1.5 মাসও টাইম পাই তখন আমরা অফলাইনে ওই বিষয়গুলো আবার আলোচনা করব। সেগুলো হচ্ছে যেমন দেখো, এই অর্গ্যানিক কেমিস্ট্রিতে কিন্তু কিছু টপিকস খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগে একটু প্রাথমিক ধারণা হওয়ার পর ওগুলো নিয়ে আমি এক্সট্রা ক্লাসে নিব। সেটা হচ্ছে আবেশীয় ফল, মেসোমারিক ফল, রেজোনেন্স, নন বন্ডিং রেজোনেন্স। এই নন বন্ডিং রেজোনেন্সের আরেকটা নাম হচ্ছে হাইপার কনজুগেশন। তো এগুলো নিয়ে আমি হালকা পাতলা তোমাদের বলেছিলাম, খুব যে গভীরভাবে বলেছি তা না, তবে তোমাদের এই গ্রুপে আমি কিন্তু ওগুলো গভীরভাবে বলবো।
এই যে আমরা এই 3 ডিগ্রি কার্বনিয়াম লিখেছি আর 2 ডিগ্রি কার্বনিয়াম লিখেছি, এই দুটার মধ্যে স্থিতিশীল কে বেশি, কোন কার্বনিয়ামটা আসলে বেশি স্থিতিশীল, এই যে কোন আয়ন, কোন অণু, কোন যৌগ বেশি স্থিতিশীল, কোনটা কম স্থিতিশীল, এগুলোর সাথে কিন্তু ভাইয়া ওই যে রেজোনেন্স, নন বন্ডিং রেজোনেন্স, আবেশীয় ফল, মেসোমারিক ফল, এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। তো সেগুলো অবশ্য আজকে আমরা আলোচনা করব না, আজকে খুব প্রাথমিক জিনিসগুলো আলোচনা করব। তো ওই টপিকসগুলো আমরা আরেকটু ভিতরে ঢুকি অর্গানিক কেমিস্ট্রি, তখন আমরা বিস্তারিত বলবো। আপাতত খেয়াল করো ভাইয়া, এই যে তোমরা জানো যে কোনো আয়নই, সেটা অ্যানায়ন হোক আর ক্যাটায়ন হোক না কেন, তারা কম স্থিতিশীল হয়, কারণ তারা যেহেতু ক্যাটায়নিক বা অ্যানায়নিক প্রকৃতির, কেউ চার্জিত অবস্থায় থাকতে চায় না, সবসময় কারোর সাথে যুক্ত প্রশমিত অবস্থায়, নিরপেক্ষ অবস্থায় থাকতে চায়। তো দুটাই সক্রিয়। এখন কথা হচ্ছে দুটার মধ্যে কার সক্রিয়তা কম বা বেশি, মাথায় রাখবা স্থায়িত্ব এবং সক্রিয়তা। স্থায়িত্ব এবং সক্রিয়তা কিন্তু বিপরীতধর্মী, বিপরীতধর্মী। এটা যেন অবশ্যই মাথায় থাকে তোমাদের, যে যে বেশি স্থিতিশীল তার মানে সে কম সক্রিয়, কেউ কম স্থিতিশীল মানে বেশি সক্রিয়। মনে থাকবে স্থিতিশীলতা আর সক্রিয়তাটা হচ্ছে পরস্পরের বিপরীতধর্মী। মাথায় থাকে যেন যে বেশি স্থিতিশীল তার মানে সে কম সক্রিয়, কেউ কম স্থিতিশীল তার মানে বেশি সক্রিয়। খুব সহজ কথা। ধরো আমি এই জায়গায় বসে আছি, একদম বসে আছি, তো বসেই আছি, এখান থেকে আমি উঠতে চাচ্ছি না, খুব স্থিতিশীল, তার মানে আমি নড়াচড়া কম করব, তার মানে কম সক্রিয় হব। সব ক্ষেত্রে মনে রাখবা, যদি তোমার পরীক্ষায় তুমি ধরো পড়ে গেছো একটা জিনিসের স্থিতিশীলতার ক্রম, পরীক্ষায় দিল সক্রিয়তার ক্রম, অনেকে কিন্তু বিষয়টা খেয়াল করে না। দেখা যায় যে স্থিতিশীলতার ক্রম পড়ে গেছে, পরীক্ষায় যখন বললো যে নিচের কোন কার্বো ক্যাটায়ন বা কোন কার্বনিয়ামটা বেশি সক্রিয়, খেয়াল নাই, প্রশ্ন তাড়াহুড়া করতে গিয়ে ওই স্থিতিশীলটাই সে পূরণ করতে চলে এসছে। সেটা যেন না হয়। এখন কথা হচ্ছে পজিটিভ চার্জে যেহেতু এরা চার্জিত, তার মানে পজিটিভ চার্জের মাত্রা যত বেশি হবে, পজিটিভ চার্জের মাত্রা যত বেশি হবে, সে অবশ্যই তত বেশি সক্রিয় হবে, কম স্থিতিশীল হবে। তার মানে এই দুটার মধ্যে পজিটিভ চার্জের মাত্রা কার বেশি, এটাও পজিটিভ এটাও পজিটিভ। শুধু আপাতত হালকা পাতলা আমি বলে দিই একটু, এখানে নন বন্ডিং রেজোনেন্স অর্থাৎ হাইপার কনজুগেশনের একটা ব্যাপার আছে, যেহেতু ওটা তোমাদের আপাতত আমি বুঝাইনি, তাহলে আপাতত এইটুকু মনে রেখো, অ্যালকাইল গ্রুপ এরা হলো ইলেকট্রন দানকারী গ্রুপ, ইলেকট্রন দানকারী গ্রুপ। অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন দানকারী গ্রুপ। একটু পরে আমি ইলেকট্রন আকর্ষী, কেন্দ্র আকর্ষী, বিকারক যখন বুঝাবো এটা আরো ডিটেলস বলবো, একটু পরেই বলবো, টেনশন নেই ভাই। শুধু মনে রেখো যে অ্যালকাইল গ্রুপগুলো হলো ইলেকট্রন দানকারী গ্রুপ। তার মানে এই যে কার্বনিয়াম, এর সাথে 3টা দানকারী গ্রুপ যুক্ত আছে। দেখো ভাইয়া, এর সাথে 3টা দানকারী গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ এই কার্বনের পজিটিভ চার্জের মাত্রা 3 দিক থেকে 3টা দানকারী গ্রুপ যুক্ত থাকার কারণে এর পজিটিভ চার্জের মাত্রা কিছুটা কমে যাবে। এর 2 দিক থেকে 2টা দানকারী গ্রুপ আছে, তার মানে এর পজিটিভ চার্জের মাত্রা যে পরিমাণ কমবে, এর কিন্তু পজিটিভ চার্জের মাত্রা সে পরিমাণ কমবে না, কারণ একে 3 দিক থেকে দান করবে আর একে 2 জন দান করবে। তার মানে এর পজিটিভ চার্জের মাত্রাটা এর চেয়ে বেশি, অর্থাৎ এর পজিটিভ চার্জের মাত্রা কম। কেন কম? এই পজিটিভ চার্জের মাত্রা কিছুটা হ্রাস করে দেয় কারা, 3টা দানকারী গ্রুপ যুক্ত থাকার কারণে। আমি আবারও বলছি, আমি কিন্তু পোলাপানদের বিষয়গুলো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যে জায়গায় যে জিনিসটা বললে পোলাপান বুঝবে, তখন সেই জায়গায় সেই জিনিসটা বলাটাই বেটার। তো এই জায়গাতে আমি যদি এখন হাইপার কনজুগেশন, আবেশীয় ফল, মেসোমারিক ফল, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করি, তোমরা আসলে এখন ভালো বুঝবা না, আর একটু ধারণা ভালো হলে তখন ভালো বুঝবা। তাহলে এখানে 3টা পজিটিভ চার্জের মাত্রা বেশি থাকার কারণে, 3টা দানকারী গ্রুপ যুক্ত থাকার কারণে পজিটিভ চার্জের মাত্রা অনেকটাই কমে যায়, এর সে পরিমাণ কমে না, কারণ একে 2টা দানকারী গ্রুপ যুক্ত আছে। অর্থাৎ তোমার ধরো টাকার অভাব, তোমার এক বোন, তোমারও টাকার অভাব, তোর বন্ধুরও টাকার অভাব, তোমাকে দান করলো একই রকম 3 জন মামা, ওকে দান করলো 2 জন মামা, তাহলে যাকে 3 জন মামা দান করলো তার অভাবটা একটু কিছুটা ফিল আপ হয়ে যাবে বেশি, কারণ 3 জন দান করতেছে। আর যাকে 2 জন দান করলো তার অভাবটা তো ওই পরিমাণ ফিল আপ হবে না, কারণ তাকে তো 2 জন দিল, তো এর পজিটিভ চার্জের মাত্রা কমে যাবে কার চেয়ে, এর চেয়ে। তাই এইটা হলো
স্থিতিশীলতার ক্রম। স্থায়িত্বের ক্রম হলো 3 ডিগ্রি কার্বনিয়ামের স্থায়িত্বটা 2 ডিগ্রির চেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণ এর পজিটিভ চার্জের মাত্রা কিছুটা কমে গেল 3টা দানকারী গ্রুপ যুক্ত থেকে, এটা কমার কারণে আরও কমে যাবে। দেখো এটা দেখো, এই যে CH3 CH2 প্লাস, এই যে দেখো একে কিন্তু একটা দানকারী গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ একদিক থেকে ইলেকট্রন দান করবে, মানে এর পজিটিভ চার্জের মাত্রা এর মতো কমবে না, কারণ কি 2 জন দিচ্ছে। এর পজিটিভ চার্জ আবার কিন্তু এর মতো কমবে না, কারণ একে দিচ্ছে 3 জন। তাই এটাই হলো স্থায়িত্বের ক্রম। এটা হলো 1 ডিগ্রি, বুঝতেই পারছো। এইটা হলো 3 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি কার্বনিয়াম, এটা হলো 1 ডিগ্রি কার্বনিয়াম, আর মিথাইল কার্বনিয়াম আছে, এটাও অবশ্য 1 ডিগ্রি হয়। এই যে এই হলো মোটামুটি আমাদের কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম। এটা কিন্তু আমি লিখেছি ভাইয়া স্থায়িত্বের মানে স্থিতিশীলতার ক্রম। এইটা কিন্তু স্থিতিশীলতার ক্রম। পরীক্ষায় যদি আমাদের সক্রিয়তার ক্রম দেয় তাহলে উল্টা হবে। এটা হলো স্থিতিশীলতার ক্রম, অর্থাৎ 3 ডিগ্রি কার্বনিয়াম বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, মানে ধরো এটাও 1 ডিগ্রি, আবার মনে করো CH3 CH2 CH2 এটাও 1 ডিগ্রি। তবে এর চেয়ে এটা ছোট সদস্য। আবার প্রোপাইল কার্বনিয়াম না হয় যদি বিউটাইল কার্বনিয়াম লিখতাম, ওটা আরো বড় সদস্য হতো। এখন যদি বলো এই দুটার মধ্যে তাহলে কার স্থিতিশীলতা বেশি হবে? এইটার হবে, কারণ অ্যালকাইল গ্রুপ যত বড় হয়, এখানে আছে মিথাইল গ্রুপ, এখানে আছে ইথাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ যত বড় হয় দানের প্রভাব তত বেশি হয়। মনে থাকবে, অ্যালকাইল গ্রুপ যত বেশি হয় দানের প্রভাব তত বেশি হয়, আর দানের প্রভাব যত বেশি হবে পজিটিভ চার্জের মাত্রা তত কমে যাবে। আর 1 ডিগ্রির মধ্যে সবচেয়ে ছোট সদস্য হচ্ছে মিথাইল কার্বনিয়াম। তাই আমাদের বইয়ে এইভাবে লেখা আছে স্থায়িত্বের ক্রমটা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি আর হচ্ছে মিথাইল কার্বনিয়াম। তাহলে মাথায় থাকবে চার্জ, সেটা আমি মাথায়, শোনো আমি একটা কথা প্রায় বলি, শোনো ভাইয়া, ও ডান দিকে দেখা যায় না, না আচ্ছা সরি, আমি একটু বাম দিকে নিয়ে আসবো, খেয়াল করি নাই ভাইয়া, ডান দিকে দেখা যাচ্ছে না। আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মানে আমি যে ক্যামেরাতে শুট করছি সেখানে দেখা যাচ্ছে। ওকে, এখন দেখা যাবে তাই না? এখন দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্লিয়ার ভাইয়া তোমরা এটা তো মাথায় রাখবা। আচ্ছা আমি আজকে আমাদের শাহ মখদুম কলেজ পেজে, আজকে ভাই আমি শাহ মখদুম কলেজ পেজে তোমাদের এই অ্যাসাইনমেন্টে একদম বিস্তারিত বলবো। তোমরা 12:30টার দিকে একটু উপস্থিত থেকো আমাদের শাহ মখদুম কলেজ রাজশাহী, এই পেজে একটু লাইক দিয়ে রেখো, তাহলেই নোটিফিকেশনটা চলে যাবে। তাহলে তোমরা আমাকে প্লিজ একটু বলো, তাহলে যদি বলে যে এই ইথাইল কার্বনিয়াম এবং প্রোপাইল কার্বনিয়ামের মধ্যে কোনটা বেশি স্থিতিশীল? প্রোপাইল কার্বনিয়াম, কারণ দুটাই 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান হলে যার অ্যালকাইল গ্রুপটা বড় হবে অবশ্যই সেইটা বেশি স্থিতিশীল হবে। তোমরা আমাকে প্লিজ কেউ না বুঝতে পারলে একটু কমেন্টে জানাও যে স্থিতিশীলতার ক্রম, এখন একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া, স্থিতিশীলতার ক্রমটা একটু জানাও বুঝতে না পারলে কেউ। আচ্ছা আনিকা বুসরা বলেছে আরেকবার, ওকে ভাইয়া বলছি, আমি প্রথম থেকে আরেকবার বলছি। দেখো মাথায় রাখবা, পৃথিবীতে যার শক্তি যত বেশি তার স্থিতিশীলতা তত কম। আমি আবারও বলছি, এটা পশু পাখি মানুষ গরু হাঁস মুরগি রসায়ন পদার্থ বায়োলজি সাধারণ জ্ঞান সব জায়গায় প্রযোজ্য, যে পৃথিবীতে যার শক্তি যত বেশি তার স্থায়িত্ব তত কম। এই আমি জুয়েল মনে করো খুব শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে, আমার হাতে এখন একটা অস্ত্র তুলে দেওয়া হোক, দেখবা আমি অশান্ত হয়ে গেছি, ওকে থাপ্পড় মারছি, ওকে গালি দিচ্ছি, কারণ হাতে অস্ত্র আছে, শক্তি বেড়ে গেছে। তো আমি উদাহরণটা প্রায় ব্যবহার করি যে তুমি খুবই শান্তশিষ্ট একটা ছেলে, যে একটা রিক্সাওয়ালাকেও ওনার করে কথা বলো, তার চোখের দিকে চোখ তুলে কথা বলো না। কালকে শুনলা যে স্বরাষ্ট্রমন্ত্রী তোমার মামা হয়, দেখবা পুলিশকে গিয়েও রাস্তাকে থাপ্পড় মারে দিছ, কারণ তুমি শক্তি বেশি পেয়ে গেছো, তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে। তো বিষয়গুলো এক্ষেত্রেও প্রযোজ্য। এরা সবাই চার্জে চার্জিত, এবং এদের তার মামা খালু টাকা পয়সা অস্ত্র নাই, এদের চার্জ আছে। তাহলে চার্জের মাত্রা যত বেশি হবে
সেটা নেগেটিভ চার্জ হোক আর পজিটিভ চার্জ হোক না কেন, চার্জের মাত্রা যত বেশি হবে সেটা তত কম স্থিতিশীল হবে। তো সবাই পজিটিভ চার্জিত হলেও এর চার্জের মাত্রা সবচেয়ে কম, কারণ এই তিন দিক থেকে তিনটা দানকারী গ্রুপ যুক্ত আছে, তো ফলের পজিটিভ চার্জের মাত্রা অনেকটা কমে যায়। এর যতটা কমে যায় এর কিন্তু ততটা কমে না, কারণ এর দুই দিক থেকে দুটো অ্যালকাইল গ্রুপ দান করে ইলেকট্রন। আর আমি প্রথমেই লিখে দিয়েছিলাম অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন দানকারী গ্রুপ, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ যদি কারোর সাথে যুক্ত থাকে তার টেন্ডেন্সি হচ্ছে তাকে ইলেকট্রন দিয়ে দেওয়া। এরপর এর আছে একটা দানকারী গ্রুপ, আর এই বেচারার সাথে দানকারী গ্রুপ কোনো যুক্ত নাই, পজিটিভ চার্জ যা ছিল তাই থাকবে, মানে এই পজিটিভ চার্জ হ্রাস পাওয়ার, এর শক্তির হ্রাস পাওয়ার কোনো চান্স নাই, তার স্থায়িত্ব সবচেয়ে কম আর এর জন্য স্থায়িত্ব সবচেয়ে বেশি। এটা সবসময় মাথায় রাখবা, যে যে চার্জে চার্জিত সেই চার্জের মাত্রা যত বেশি হবে স্থায়িত্ব তত কম হবে। এখন একটু বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা? আজিজুল হক তুমি লিখেছিলে আরেকবার ভাইয়া, শাহরিয়ার সৌরভ লিখেছো আরেকবার। আমি বারবার বলবো, খালি তোমরা বলো এখন ক্লিয়ার কিনা, না বুঝতে পারলে আমি আবার বলবো, টেনশন নাই। প্লিজ একটু বলো ভাইয়া এখন ক্লিয়ার কিনা। কবিউল শুভ কয় পেজ ফাঁকা রাখবো? তুমি যেখান থেকে লেখা শুরু করছো সেখান থেকে লিখো ভাই, অসুবিধা নাই। আচ্ছা প্লিজ প্লিজ যারা এই যে আরেকবার বলো বলেছিলা ভাইয়া তারা একটু বলো প্লিজ, শাহরিয়ার সৌরভ বা আজিজুল হক ক্লিয়ার কিনা ভাইয়া? প্রত্যাশা ক্লিয়ার লিখেছো, তৃষা সাদিয়া সবাই, নাহিদা, আব্দুল হাকিম, নিম, জামিলা, সুমায়া আক্তার, সোমা, সুমন সরকার ক্লিয়ার, এইচএসসি 23, থ্যাংক ইউ। প্লিজ আমি যাদের নাম মেনশন করলাম ভাইয়া প্লিজ তারা একটু বলো, এই যে আজিজুল হাকিম তোমরা একটু বলো ভাইয়া, তোমরা না বলে তো আমি বুঝতে পারবো না। শুভ, থ্যাংক ইউ শুভ, মাহমুদ হাসান শুভ তুমি খুবই রিসেন্ট জয়েন করলা ভাইয়া, তারপরও তুমি বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। আমি জানি তুমি খুব অ্যাক্টিভ, এইটা তোমার সবচেয়ে ভালো যে তুমি খুব অ্যাক্টিভ এবং খুব রিসেন্ট, তুমি গতকালকেই গ্রুপে জয়েন করেছো এবং ব্যাপারটা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। আর শেষের অ্যালকাইল গ্রুপে ভিন্নটা লিখবো বলবো ভাইয়া, সেটা হচ্ছে কি, ধরো এই যে প্রোপাইল কার্বনিয়াম আর CH3 CH2 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 এই যে বিউটাইল কার্বনিয়াম, অর্থাৎ এই কার্বনিয়ামের সাথে ইথাইল গ্রুপ যুক্ত, এই কার্বনিয়ামের সাথে প্রোপাইল গ্রুপ যুক্ত, এটাও 1 ডিগ্রি এটাও 1 ডিগ্রি, তাই না? ওই যে কার্বনের ডিগ্রি নির্ণয় করব সে সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত সে তত ডিগ্রি, তাহলে এটাও 1 ডিগ্রি এটাও 1 ডিগ্রি, বাট ডিগ্রি যদি সমান হয় এই অ্যালকাইল গ্রুপ যত বড় হবে সেটা তত বেশি স্থিতিশীল হবে, কারণ অ্যালকাইল গ্রুপ বড় হলে তার দানের প্রবণতা একটু বেশি। তো এর অ্যালকাইল গ্রুপে 2 কার্বন আছে আর এর অ্যালকাইল গ্রুপে আছে কয় কার্বন? 3 কার্বন, এই জন্য এটা বেশি স্থিতিশীল। এটাই বললাম, ডিগ্রি যদি সমান হয় তাহলে যার অ্যালকাইল গ্রুপটা বড় হবে সেইটা বেশি স্থিতিশীল হবে। এখন ক্লিয়ার কি? অ্যালকাইল গ্রুপ কাকে ইলেকট্রন দান করে ভাইয়া? বার্নিং লেটার লিখেছো, অ্যালকাইল গ্রুপ যার সাথে যুক্ত থাকবে তাকে ইলেকট্রন দান করবে। অ্যালকাইল গ্রুপ যদি তোমার সাথে যুক্ত থাকে তাহলে অ্যালকাইল গ্রুপ তোমাকে ইলেকট্রন দান করবে। ক্লিয়ার? লেটার, বার্নিং লেটার ক্লিয়ার ভাইয়া যে অ্যালকাইল গ্রুপ, আচ্ছা মাই লিখেছে, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো, অ্যালকাইল গ্রুপ যার সাথে যুক্ত থাকবে তাকেই সেই ইলেকট্রন দান করবে। নাকিব হাসান, পজিটিভ চার্জের সাথে কি নেগেটিভ চার্জের কম্পেয়ার করতে বলেন না, এই কথা আমি প্রায় বলি। কম্পেয়ার তাদের মধ্যে করতে বলা হয় যারা একই জাতীয় হয়, একই জাতীয় না হলে কখনোই কম্পেয়ার করতে দিবে না, টেনশন নাই, ঠিক আছে? কম্পেয়ার সবসময় একই জাতীয়র মধ্যে হয়। শাহজালাল হিমেল লিখেছো ভাইয়া ইউটিউবে বেশি ভালো ক্লাস নিয়েছিলেন। আচ্ছা ইউটিউবে বেশি ভালো নিয়েছিলাম না, একই ক্লাস এক এক সময় একই রকম হয়, ওটাও তোমরা দেখে নিও, অসুবিধা নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই বুঝতে পেরেছো তাহলে? তাহলে আমরা একটু কি দেখলাম ভাই, এখান থেকে একটু ফ্রেশ করে লিখি যে আমাদের যদি বলা হয় যে স্থিতিশীলতার ক্রম, কার্বনিয়ামের স্থিতিশীলতার ক্রম, তাহলে আমাদেরকে যদি পরীক্ষায় এখনো বলা হয় কার্বনিয়াম
যদি পরীক্ষায় বলে কার্বনিয়াম স্থায়িত্ব বা স্থিতিশীলতা যাই বলো না কেন, স্থায়িত্ব এটা ক্রম কি হবে? 3 ডিগ্রি কার্বনিয়াম সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল কার্বনিয়াম। এটা দ্বারা বোঝানো হচ্ছে এই মিথাইল কার্বনিয়ামও তো 1 ডিগ্রি। এটা দ্বারা বোঝানো হচ্ছে ডিগ্রি যদি সমান হয়, ডিগ্রি যদি সমান হয় তাহলে যার অ্যালকাইল গ্রুপটা বড় হবে সেটা বেশি স্থিতিশীল হবে। এটা হলো স্থায়িত্বের ক্রম। আর সক্রিয়তা যদি বলা হয়, কারণ আমরা একটু আগেই বললাম স্থায়িত্ব এবং সক্রিয়তা পরস্পরের বিপরীতধর্মী, তাহলে এ বেশি কম স্থিতিশীল, তার মানে সে হচ্ছে বেশি সক্রিয়। এই তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ওকে, এই মোটামুটি কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম এবং সক্রিয়তার ক্রমটা আমি লিখে দিলাম। ওকে, একটা ব্যাপার কি খেয়াল করছো ভাইয়া? একটা ব্যাপার কি খেয়াল করছো তোমরা? এটা আমি মিশাই দিলাম। সেটা হচ্ছে একটা ব্যাপার খেয়াল করো যে CH3 এই 3 ডিগ্রি কার্বনিয়ামটা আমাদের 2 ডিগ্রি কার্বনিয়ামের চেয়ে, আমাদের 3 ডিগ্রি কার্বনিয়ামটা 2 ডিগ্রি কার্বনিয়ামের চেয়ে বেশি স্থিতিশীল হলো। বেশি স্থিতিশীল, এটা আমি আবারও লিখছি স্থিতিশীল। 3 ডিগ্রি কার্বনিয়ামটা 2 ডিগ্রি কার্বনিয়ামের চেয়ে বেশি স্থিতিশীল। কেন? কারণ এই দানকারী গ্রুপগুলো এই পজিটিভ চার্জের মাত্রাটা হ্রাস করে দেয়, তাই এর পজিটিভ চার্জের মাত্রা কমে যায়। আচ্ছা, 3টা দানকারী গ্রুপ না থেকে যদি 3টা গ্রহণকারী গ্রুপ থাকতো, আবার বলো না যে ভাইয়া একটা দানকারী 2টা গ্রহণকারী এরকম থাকলে ওগুলো তোমার পরীক্ষিতভাবে আসবে, ওগুলো তোমাকে থিওরিটিক্যাল দিবে না, দিলে সবগুলা দানকারী দিবে না, সবগুলা গ্রহণকারী দিবে, ওটা নিয়ে টেনশন নাই। তো এখন কথা হচ্ছে 3টা দানকারী না থাকলে 3টা গ্রহণকারী থাকতো, তাহলে কিন্তু এর স্থিতিশীলতা কম হতো। কারণ আমি আবারও বলছি, পৃথিবীতে যার শক্তি যত বেশি তার স্থিতিশীলতা তত কম। যেই শক্তি হোক না কেন, মামা খালু, টাকা পয়সা, অস্ত্র, পেশি শক্তি, যেটাই বেশি হবে তার স্থায়িত্ব কম হবে। এরা সবাই পজিটিভ চার্জে চার্জিত, তাই পজিটিভ চার্জের মাত্রা যত বেশি হবে স্থায়িত্ব তত কম হবে। তার মানে এদের সাথে দানকারী গ্রুপ যুক্ত না থেকে যদি গ্রহণকারী গ্রুপ যুক্ত থাকতো, তাহলে একটা কথা বলি না আমি, এমনিতে নাচুনে বুড়ি তারপর দিল আবার ঢোলে বাড়ি, এমনি পজিটিভ চার্জ তার সাথে যদি আবার গ্রহণ করে এরকম কোনো মূলক যদি যুক্ত থাকতো, তোমরা হয়তো বলবা গ্রহণকারী মূলক কারা ভাইয়া? আস্তে আস্তে দেখবো। যেমন হ্যালোজেনগুলা গ্রহণকারী গ্রুপ, কি ঠিক? হ্যালোজেনটা কি ভাই বলো দেখি? ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। তারপর মনে করো এই যে নাইট্রোমূলক, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। কেন একটু পরেই বলবো আমি, ইলেকট্রন আকস্মিক কেন্দ্রাংশ বিকারক বোঝানোর সময় বলবো আমি। এরা হচ্ছে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। আরও আছে এই যে অ্যাসিড গ্রুপ, এরা হচ্ছে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। সায়ানাইট, এরা ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। আমি আসবো কেন হচ্ছে ওগুলো আসবো। তার মানে এই কার্বনিয়ামের সাথে দানকারী গ্রুপ যুক্ত থাকলে এর পজিটিভ চার্জের মাত্রা হ্রাস পাচ্ছে, বাট গ্রহণকারী গ্রুপ যদি যুক্ত থাকতো তাহলে পজিটিভ চার্জের মাত্রা আরো বেড়ে যেত। এই যে ফিনাইল গ্রুপ জানো, এই যেটা বেনজিন সংকেত কি? C6H6, বেনজিনের সংকেত, তাই না? তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাই আমরা, C6H5, এটা হলো ফিনাইল। এও কিন্তু ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। ফিনাইল মূলকটাও কিন্তু দেখা যায় তো না, ফিনাইল মূলকটাও কিন্তু এই ফিনাইল মূলকটাও কিন্তু ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। ফিনাইল গ্রুপটাও কিন্তু ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। তার মানে এদের সাথে দানকারী গ্রুপ যুক্ত থাকলে পজিটিভ চার্জের মাত্রা কমে যাচ্ছে, বাট গ্রহণকারী গ্রুপ যুক্ত থাকলে কিন্তু পজিটিভ চার্জের মাত্রা আবার তখন বেড়ে যাবে, ফলে স্থায়িত্ব কিন্তু কমে যাবে। তাহলে আমরা নিশ্চয় এটা বলতে পারি ভাইয়া, আমরা নিশ্চয় এটা বলতে পারি কতদূর পর্যন্ত দেখা যাচ্ছে বোর্ডে। আচ্ছা দেখি, কার্বনিয়ামের সাথে ইলেকট্রন
দানকারী কার্বনিয়ামের সাথে, দেখা যায় তো না, কার্বনিয়ামের সাথে ইলেকট্রন দানকারী, কার্বনিয়ামের সাথে ইলেকট্রন দানকারী গ্রুপ যুক্ত থাকলে কার্বনিয়ামের স্থায়িত্ব বাড়ে। দেখা যায় না? আচ্ছা, কার্বনিয়ামের সাথে ইলেকট্রন দানকারী গ্রুপ যুক্ত থাকলে কার্বনিয়ামের স্থায়িত্ব বাড়ে। গ্রহণকারী গ্রুপ যুক্ত থাকলে স্থায়িত্ব কমে। তাহলে মাথায় থাকে যেন যে কার্বনিয়ামের সাথে ইলেকট্রন দানকারী গ্রুপ যুক্ত থাকলে স্থায়িত্ব বাড়ে, পজিটিভ চার্জের মাত্রা যত বেশি স্থায়িত্ব তত কম। সব সময় মাথায় রাখে ভাই, পজিটিভ চার্জ বলে কোনো কথা নাই। যদি এরা নেগেটিভ চার্জে চার্জিত, একটু পরে আসবো, দাঁড়াও। চার্জ যে শর্তে চার্জ বাড়বে সে শর্তে স্থায়িত্ব কম হবে। যে শর্তে চার্জ বাড়বে সে শর্তে স্থায়িত্ব কম হবে, আর যে শর্তে চার্জ কমবে সে শর্তে স্থায়িত্ব বাড়বে। কার্বনিয়ামের সাথে দানকারী গ্রুপ যুক্ত থাকলে এর পজিটিভ চার্জের মাত্রা কমে যাবে, তাই স্থায়িত্ব বাড়বে। গ্রহণকারী গ্রুপ যুক্ত থাকলে পজিটিভ চার্জের মাত্রা বেড়ে যাবে, ফলে স্থায়িত্ব কমবে। ক্লিয়ার কিনা বলো? কি লিখছে একজন? ভাইয়া, গ্রহণ করলে তো পজিটিভ চার্জ কমে যায়। আরে বোকা ছেলে, তার নিজের তো বলা হচ্ছে না। তোমরা জারণ বিজারণে যেটা পড়েছো, ইলেকট্রন দান করলে নেগেটিভ চার্জের মাত্রা বেড়ে যায়, গ্রহণ করলে নেগেটিভ চার্জের মাত্রা কমে যায়। এখানে এর কমা বাড়ার কথা বলা, আরেকজনকে কমানো বাড়ানোর কথা বলা হচ্ছে। যে এ যদি একে দান করে তাহলে এর পজিটিভ চার্জ কমে যাবে না, এ তো ইলেকট্রন পেয়ে গেল। আর যদি গ্রহণ করে তাহলে পজিটিভ চার্জের মাত্রা বেড়ে যাবে, কারণ ইলেকট্রন তো নিয়ে গেল। ওটা আরেকজন এটা বাড়াচ্ছে, সেটা বোঝানো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই মোটামুটি আমরা কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম, কখন স্থায়িত্ব বেশি হবে, কখন স্থায়িত্ব কম হবে, আমরা খুব ক্লিয়ারলি বুঝেছি, তাই না? যে সব সময় মাথায় রাখবা, সব ক্ষেত্রে কথাটা প্রযোজ্য, যে চার্জে চার্জিত সেই চার্জের মাত্রা যেসব শর্তে বেড়ে যাবে সেসব শর্তে স্থায়িত্ব কমে যাবে, আর যেসব শর্তে চার্জের মাত্রা কমে যাবে সেসব শর্তে স্থায়িত্ব বেড়ে যাবে। যেমন দানকারী গ্রুপ যুক্ত থাকলে পজিটিভ চার্জটা কমে যায়, কারণ সবাই ইলেকট্রন দিয়ে ওর ইলেকট্রন অভাবটা কিছুটা পূরণ করে। আবার বলো না যে ভাইয়া ইলেকট্রন দান করলে তো এটা নেগেটিভ হওয়ার কথা, তখন এমন দান করে না। ওই যে একটা কথা আমি প্রায়ই বলি না, যে রাস্তায় তুমি ফকিরকে 2 টাকা দান করলা, এই টাকা নিয়ে গিয়ে সে বসুন্ধরা সিটি বানাবে না, হয়তো তার অভাব কিছুটা প্রশমিত হবে। তো এও তাই, এরা ইলেকট্রন দান করলে পজিটিভ চার্জ প্রশমিত একবারে নেগেটিভ হয়ে যাবে না, পজিটিভ চার্জ কিছুটা কমে যাবে, আর চার্জ কমলে তো স্থায়িত্ব বেড়ে যায়। ওকে ওকে, এইবার রুয়েট সহ বেশ কিছু জায়গায় একটা কোশ্চিন দিয়েছিল, বেশ কিছু জায়গায় একটা এমসিকিউ দিয়েছে তোমাদের। আমি তো অনেকের কাছে হার্ড কপি আছে বইয়ের, অনেকের কাছে তোমাদের আছে কি বলে পিডিএফটা আমি আপলোড করেছি, সেখানে দেখবা যে নিচের কোনটির স্থায়িত্ব সবচেয়ে বেশি, নিচের কোনটির স্থায়িত্ব বেশি, এরকম প্রচুর এমসিকিউ দিয়েছে তোমাদের। কোনটির স্থায়িত্ব বেশি? আচ্ছা কথা বলি, আমি তোমাদের পরীক্ষার সংখ্যাটা একটু বাড়াবো। আমি তোমাদের এই যে সমানতার পুরো টপিক শেষ করার পর আজকে 5টায় তোমার থেকে আমি তোমাদের লিঙ্কটা ওপেন করে দেবো, নিশ্চয়ই দেখেছ। প্রচুর প্রশ্ন পাচ্ছি আমি, বুঝছো? এই জন্য আমি ওই পরীক্ষাটা নেওয়ার পরপরই এই যে কার্বনিয়াম, কার্বানাইন, ফ্রি রেডিকেল, সুষম বিষম ভাঙ্গন, এগুলোর উপর আবার কোশ্চেন করবো আর কি। পরীক্ষা আরেকটু বেশি নিতে হবে। স্থায়িত্ব বেশি কার? এ নাম্বার অপশন হচ্ছে CH3 প্লাস, বি নাম্বার অপশন CH3 CH2 প্লাস, সি নাম্বার অপশন Me3 C প্লাস, ডি নাম্বার অপশন
PH3C+। এইটা কিন্তু তোমরা দেখবা ভাইয়া, এইটা তোমাদের পরীক্ষাতে এটা অনেক জায়গাতেই দিয়েছে এই জিনিসটা। এইটা ভাইয়া অনেক অনেক জায়গাতে তোমাদের এটা দিয়েছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই Me আবার কি জিনিস, PH আবার কি জিনিস? শোনো, এই যে Me এটা মিথাইল, মাথায় রাখবা। এই যে মিথাইলকে সংক্ষেপে Me দ্বারা লেখা হয়। তারপর PH এটা হচ্ছে ফিনাইল, একটু আগে যেটা দেখালাম আমি C6H5, এটা হলো ভাইয়া ফিনাইল। তারপর যদি ইটি দেখো, ইটি যদি দেখতে পাও তাহলে বুঝবা ওটা ইথাইল, এগুলো সংক্ষেপে লেখা হয়। তারপর PR এটা হচ্ছে প্রোপাইল, এগুলো সংক্ষেপে লেখা হয় প্রোপাইল। তারপর হচ্ছে BU এটা হচ্ছে বিউটাইল। এইভাবে আসলে এগুলো সংক্ষেপে লেখা হয়, বুঝছো? এই যে মিথাইল, ফিনাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এগুলোকে সংক্ষেপে লেখা হয়। তাহলে বলো তো একটু, স্থায়িত্ব বেশি কার হবে? না, আজকে লেকচার এক্সাম অন্তর্ভুক্ত থাকে না ভাই। তোমাদের যে এক্সামটা আমি দিচ্ছি 5টায়, যেটা ওপেন হবে লিঙ্ক, শুধু সমানতা। রিমা লিখেছ সি, শ্রাবণী সি, প্রেম লিখেছ সি, তানিয়া দানে, আচ্ছা নুসরাত ভি, এটা কি লিখছো ভাই? নিতু লিখেছ সি, প্রান্ত সি, অর্পণ সি, সুমন সরকার সি, মাইন ইসলাম এক অফলাইন ব্যাচে বলেছিলাম, আমি তো সবই বলি ভাই। নুসরাত জাহান, সাদিয়া, প্রান্ত, রায়ান, ইফা, জামিলা, স্নিগ্ধা, তারপর সবাই সি লিখেছ। দু একজন ডি লিখেছ না? আচ্ছা খেয়াল করো, এই যে এই বেচারার পজিটিভ চার্জ যা ছিল তাই থাকবে, কমানোর মতো কোনো চান্স নাই। এর পজিটিভ চার্জ কিছুটা কমে যাবে, কারণ এর সাথে দানকারী গ্রুপ যুক্ত আছে। আর মিথাইল গ্রুপ তো দানকারী, 3টা দানকারী গ্রুপ, এর পজিটিভ চার্জের মাত্রা আরো বেড়ে যাবে। আর এর সাথে দানকারী তো নাই, বরং গ্রহণকারী গ্রুপ যুক্ত আছে। অর্থাৎ যদি বলতো কে সবচেয়ে বেশি সক্রিয়, উত্তর এটা হতো, কারণ এর তো এমনি পজিটিভ চার্জ, তারপর আবার 3টা গ্রহণকারী গ্রুপ, এর পজিটিভ চার্জ আরো বেড়ে যেত। আর এর তো কমে যেত, এর যে পরিমাণ কমতে সে পরিমাণ কমবে না, কারণ এখানে একটা দানকারী গ্রুপ, আর এর যা ছিল তাই আছে, আর এর পজিটিভ চার্জ আরো কমে যাবে, কারণ 3টা গ্রহণকারী গ্রুপ যুক্ত আছে। তাই এমি মানে হচ্ছে মিথাইল, 3টা দানকারী গ্রুপ যুক্ত থাকার কারণে এর পজিটিভ চার্জের মাত্রা কিছুটা হ্রাস পায়, তাই এটা হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল। আমার বিশ্বাস যারা উত্তর সঠিক দিয়েছো আর যারা দাওনি তারা বিষয়টা বুঝতে পেরেছ। ক্লিয়ার? আমার ধারণা সবাই বিষয়টা বুঝতে পেরেছো যে কোনটার স্থায়িত্ব বেশি। এটার স্থায়িত্ব বেশি হবে কারণ এখানে 3টা দানকারী গ্রুপ যুক্ত আছে, ফলে পজিটিভ চার্জের মাত্রা হ্রাস পায়। আমার বিশ্বাস এইটা তোমরা ভালো বুঝতে পেরেছো। এইটা যেহেতু ভালো বুঝতে পেরেছো, আমার মনে হয় না কার্বন আয়ন নিয়ে তোমাদের এখন সমস্যা হবে। দেখো, কার্বন আয়নটা এখন তোমরা খুব সহজেই বলে দিতে পারবা। কার্বন আয়নের স্থায়িত্বের ক্রমটা তোমরা খুব সহজেই বলে দিতে পারবা এখন। কার্বন আয়ন এখন আর টাইম লাগবে না। দেখো ভাইয়া, কার্বন আয়ন এটা বুঝতেই পারছো, 3 ডিগ্রি। এটা বুঝতেই পারছো, কার্বনের সাথে 2টা অ্যালকাইল গ্রুপ, তাহলে 2 ডিগ্রি। এইটা মনে করো 1 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, ওটাও লিখে দিলাম, মিথাইল কার্বন আয়ন। তাহলে আমি একটু আগেই বলেছি, চার্জের মাত্রা যত বেশি হবে, চার্জের মাত্রা, হাসিব রহমান, এলোমেলো হওয়ার কোনো চান্সই নাই ভাইয়া। সবসময় মাথায় রাখবা, চার্জের মাত্রা যত বেশি, স্থায়িত্ব তত কম। সেটা নেগেটিভ চার্জ হোক আর পজিটিভ চার্জ হোক না কেন। দেখো তো, এই 3টার মধ্যে আমরা স্থায়িত্বের ক্রমটা বলবো, স্থায়িত্ব সক্রিয়তা বললে তো পুরো উল্টা করলেই হবে। এই 3টার মধ্যে কার নেগেটিভ চার্জের মাত্রা বেশি হবে? এমনিতে নাচুনে বুড়ি, তারপর আবার দিচ্ছে ঢোলে বাড়ি, মানে এমনি তো নেগেটিভ চার্জ, তার উপর আবার 3টা দানকারী গ্রুপ যুক্ত আছে, এর নেগেটিভ চার্জের মাত্রা তারও বেড়ে যাবে। যে জাতীয় আছে সেই জাতীয় আবার যুক্ত, তাহলে ওটা আরো বেড়ে যাবে তো। আর আগেরটা কি ছিল? পজিটিভ চার্জ ছিল, ফলে গ্রহণকারী দানকারী ছিল, ফলে পজিটিভ চার্জ কমে যাচ্ছিল। এর এমনি নেগেটিভ, আরো নেগেটিভ বেড়ে যাবে। এর যে পরিমাণ বাড়বে সে পরিমাণ বাড়বে না, কারণ 2টা দানকারী। এর যে পরিমাণ বাড়বে এর আবার সেই পরিমাণ বাড়বে না, কারণ একটা দানকারী। আর এর বাড়ার কোনো চান্সই নাই, যা ছিল তাই থাকবে, কারণ ওর সাথে দানকারী কোনো গ্রুপ যুক্ত নাই। তাই কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে এইটা। বলো এটা ক্লিয়ার কিনা? আমার মনে হয় না যে এটা তার তোমাদের প্রবলেম হবে।
ওই জন্য ওটা আমি একটু ভালো করে বুঝালাম ভাই। বলো, বিশেষ করে 22 এবং 23-এর শিক্ষার্থী যারা আসো প্লিজ একটু কমেন্টে জানাও। শোনো, তোমরা অনেকে মজা করে 21-এর শিক্ষার্থী লিখতেছো 22, 23, প্লিজ এটা করো না ভাই, বুঝছো? আমি এমনি বোকাশোকা মানুষ, বুঝছো? ধরো একটা বুদ্ধিমান চালাক মানুষকে যদি তুমি বোকা বানাও তাহলে নিজেকে সার্থক মনে করবা যে যাক, একটা বুদ্ধিমান মানুষকে বোকা বানাতে পারলাম আমি, তার মানে তুমি তার চেয়েও বেশি বুদ্ধিমান। আর আমি তো এমনি বোকাশোকা মানুষ, অনেক বেশি এমনি কম বুঝি, তো আমাকে বোকা বানিয়ে তোমাদের খুব বেশি ফায়দা আসলে হবে না ভাই, বুঝছো? এই কারণে এটা করো না। আচ্ছা বলো তো ভাই, ক্লিয়ার কিনা? ও আদি তুমি লিখছো ক্লিয়ার বাবা। আচ্ছা একটু, হ্যাঁ থ্যাংক ইউ সবাই ক্লিয়ার লিখছো, থ্যাংক ইউ। আমার মনে হয় না এটাতে আর কোনো প্রবলেম তোমাদের হবে ভাইয়া, জাস্ট উল্টাটা হবে। কারণটা হলো যে ওখানে পজিটিভ চার্জ কমে যাচ্ছিল দানকারী গ্রুপ যুক্ত থাকার কারণে, তাই স্থায়িত্ব বেড়ে যাচ্ছিল। আর এমনি নেগেটিভ, আবার নেগেটিভ চার্জের মাত্রা বেড়ে গেছে, ওই একই কথাগুলো, ওটার এখানে উল্টা কথাগুলো করে নিবা। আমরা কার্বনিয়ামে বলেছিলাম দানকারী গ্রুপ যুক্ত থাকলে স্থায়িত্ব বাড়বে, গ্রহণকারী গ্রুপ যুক্ত থাকলে স্থায়িত্ব কমবে। এখানে উল্টা, দানকারী গ্রুপ যুক্ত থাকলে স্থায়িত্ব কমবে কারণ নেগেটিভ চার্জ বেড়ে যাবে, আর গ্রহণকারী গ্রুপ যুক্ত থাকলে স্থায়িত্ব বাড়বে কারণ নেগেটিভ চার্জ তখন কমে যাবে। উল্টাটা, দানকারী গ্রুপ যুক্ত থাকলে নেগেটিভ চার্জ বেড়ে যাবে, ফলে স্থায়িত্ব কমে যাবে। অর্থাৎ ওইটাতে যা হয়েছে তার উল্টাটাই কার হবে, সহজ কথা। ওকে ওকে, তাহলে আমরা একটু ফ্রেশ করে লিখতেই পারি এটা। সেটা হলো কার্বন আয়নের স্থায়িত্ব, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম। তাহলে মিথাইল কার্বন আয়ন সবচেয়ে স্থিতিশীল, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। আর যদি ডিগ্রি সমান হয় তাহলে বুঝতেই পারছো যার অ্যালকাইল গ্রুপ বড় হবে সে কম স্থিতিশীল হবে। মানে কার্বনিয়ামের যা তার সবই উল্টা এখানে, কারণ ওখানে পজিটিভ চার্জ ছিল আর এখানে চার্জই তো নেগেটিভ, তাহলে কথাবার্তাগুলো কি হবে বলো দেখি, নেগেটিভ হয়ে যাবে। এই নিজেদের মধ্যে কি আলোচনা করছো ভাইয়া? সক্রিয়তা, তাহলে সক্রিয়তা হবে পুরোটাই উল্টা, তাহলে 3 ডিগ্রি সবচেয়ে বেশি। আর চিহ্ন নিয়ে তো একটা কথা বলি ভাই আমি তোমাদের, যে লেস দেন গ্রেটার দেন এসব তোমাদের মনে রাখতে হবে না। যার দিকে হাবলা মুখ করে থাকবে ওটাকেই বড় বুঝাইছি আমরা, ওটাকেই বেশি বুঝিয়েছি, বুঝবা। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর মিথাইল কার্বন আয়ন, এই হলো আমাদের স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তার ক্রম। আমাদের কার্বনিয়াম কমপ্লিট, কার্বন আয়ন কমপ্লিট। একটু সব সময় কথাটা মাথায় রেখে দিচ্ছি, যে যে চার্জে চার্জিত সেই চার্জের মাত্রা যত বেশি হবে স্থায়িত্ব তত কম হবে। যে যে চার্জে চার্জিত সেই চার্জের মাত্রা যত বেশি হবে স্থায়িত্ব তত কম হবে। কি ঠিক আছে? যে যে চার্জ, এবার ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল। ওকে, তাহলে যে যে চার্জে যে 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 অবস্থায় আছে, যে যেটা নিয়ে শক্তি প্রদর্শন করছে সেইটা যত কমে যাবে স্থায়িত্ব তত বেড়ে যাবে, এইটা মাথায় রাখবা তোমরা। ওকে, আমি একটা বিষয় খুব এনজয় করি ভাই তোমাদের ক্লাস দিতে, সেইটা হচ্ছে তোমরা একটা জিনিস ভালো, হয়তো ক্লাস করো স্টুডেন্ট খুবই কম, হয়তো আমি তোমাদের ক্লাসের প্রতি সেই ভালোবাসাটা আনতে পারি না, তো তারপরও যে পরিমাণে স্টুডেন্ট ক্লাস শুরু করে মোটামুটি তার চেয়ে খুব বেশি কমে না। দেখো আমরা আজকে 160 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস শুরু করেছিলাম এবং স্টুডেন্ট কিন্তু আমি দেখছি মোটামুটি 150 থেকে 160-এর মধ্যে কিন্তু আপ ডাউন করছে। মানে যেসব স্টুডেন্ট ক্লাস করে তারা কিন্তু ক্লাসটা ড্রপ করে না, ক্লাস থেকে কিন্তু আর বের হয়ে আসে না। ওকে, আমাকে একটু টাইম দিও, দেখবে আমি তোমাদের কোনো কিছু অসম্পূর্ণ রাখবো না ভাইয়া। তাহলে খেয়াল করো, এখন একটু এদিক থেকে লিখি তাহলে সুবিধা হবে। CH3 CH3 CH3, এই যে CH3 CH3 2 ডিগ্রি, তাই না? CH3 1 ডিগ্রি আর মিথাইল ফ্রি রেডিক্যাল। এরা যেহেতু ফ্রি রেডিক্যাল এরা খুবই সক্রিয়, কারণ এরা সুযোগ পাইলেই আরেকটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে জোড় গঠন করবে। কিন্তু খেয়াল করো ভাইয়া, এর এই যে 3টা দানকারী গ্রুপ যুক্ত থাকার কারণে এই ফ্রি রেডিক্যাল কিন্তু কিছুটা ইলেকট্রন পেয়ে যাবে। ধরো আদারওয়াইজ নিও না, আমি এগুলো কম বুঝি তো উদাহরণ দিচ্ছি। দেখবা যে
কোন একটা ছেলের একটা গার্লফ্রেন্ড আছে, তার আর কোনো কিছু নাই, দেখবা সে কিন্তু গার্লফ্রেন্ডটাকে খুব বেশি টাইম দিবে। সবে একটাই তো গার্লফ্রেন্ড, তার তো আর কিছু নাই। আর একটা ছেলের তারও একটাই গার্লফ্রেন্ড, কিন্তু পাশাপাশি তার কিছু মেয়ে বন্ধু আছে। ইংলিশ বাংলায় বললাম আর কি তোমাদের বোঝার সুবিধার্থে, তার কিছু মেয়ে বন্ধু আছে। তাহলে দেখবা ওই যার একটাই শুধু গার্লফ্রেন্ড আর কেউ নাই, সে তার গার্লফ্রেন্ডকে যত টাইম দিবে, আর এর যে কিছু মেয়ে বন্ধু আছে সে কিন্তু গার্লফ্রেন্ডটাকে একটু কম টাইম দিবে। যে ছেলেটার শুধু একটাই গার্লফ্রেন্ড আর কিছু নাই, সেই ছেলেটার দেখবা গার্লফ্রেন্ডের সাথে রাগারাগি হলে ছেলেটা কিন্তু খুব কষ্টে থাকবে এবং সবসময় চাইবে যে আবার গার্লফ্রেন্ডের সাথে যুক্ত হতে। বাট যার গার্লফ্রেন্ড ছাড়াও অনেক মেয়ে বন্ধু আছে, আমি বললাম তো গার্লফ্রেন্ড আর মেয়ে বন্ধু, বাংলায় বলতেছি ইংলিশে বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, সে ওই গার্লফ্রেন্ডের সাথে যদি রাগারাগি হয় তেমন কিছু মনে করবে না, সে টাইম পাস করার জন্য মেয়ে বন্ধুরা তো আছেই। তো এরা ফ্রি রেডিক্যাল হলেও তো মানুষ, এর মনে করো একটা বিজোড় ইলেকট্রন আছে, আবার এদের কাছ থেকে কিছু ইলেকট্রন পেয়ে যাচ্ছে, তার মানে ওর যে আরেকজনের সাথে যুক্ত হওয়ার যে টেন্ডেন্সি সে কিছুটা কমে যাবে, যে ঠিক আছে আমার একটা বিজোড় ছিল কিন্তু আরও তো ইলেকট্রন এদের কাছ থেকে পাচ্ছি। বাট এদের কাছ থেকে কিন্তু ওই পরিমাণ পাবে না, এ যে পরিমাণ পাবে। এর ধরো 3টা মেয়ে বন্ধু, এর 2টা মেয়ে বন্ধু, এর একটা মেয়ে বন্ধু, আর এই বেচারা কোনো মেয়ে বন্ধুই নাই, শুধু গার্লফ্রেন্ডই। তাই খেয়াল করে দেখো তোমরা, এই কিন্তু সবচেয়ে বেশি সক্রিয়, সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সবচেয়ে কম স্থিতিশীল। কথা বোঝা গেছে? এইটা হলো গার্লফ্রেন্ড, 3টা মেয়ে বন্ধু। তো 3টা মেয়ে বন্ধু তাকে সাপোর্ট করছে, ফলে এর বিজোড় ইলেকট্রনের মাত্রা কিছুটা কমে যাচ্ছে, কারণটা হচ্ছে এদের কাছ থেকে ইলেকট্রন পাওয়ার কারণে। আর এর কিন্তু এর যে পরিমাণ কমছে, এর 2টা মেয়ে বন্ধু, এর একটা, আর বেচারা শুধু একটা ফ্রি রেডিক্যাল, একটা বিজোড় ইলেকট্রন সেটাই আছে। ওই বিজোড় ইলেকট্রনগুলোকে যে একটু কেউ প্রশমিত করবে, একটু কেউ ইলেকট্রন দিবে, এরকম কেউ নাই। তাই এর সবচেয়ে বেশি সক্রিয়, কারণ এর বিজোড়ই থাকে, বিজোড় কমার কোনো চান্স নাই, আর এর বিজোড়ের টেন্ডেন্সি কিছুটা কমে যায়। এই কারণে ভাইয়া এ কম সক্রিয়, মানে স্থায়িত্বটা বেশি। এটা হবে কার্বনিয়ামের মতো স্থায়িত্বের ক্রম। আমি আবারও বলছি যে এর বিজোড় ইলেকট্রন কিছুটা প্রশমিত হয়, মানে বিজোড়টা কিছুটা জোরবদ্ধ হওয়ার কাছাকাছি যায়, এই কারণে, কারণ দানকের গ্রুপ কিছুটা ওকে প্রশমিত করে দেয়। বাট এখানে 2টা একটা, বাট এর ফ্রি রেডিক্যালই থাকে। ওই ফ্রি রেডিক্যালের ইলেকট্রনটা আরেকটু বাড়ে, আর এই ফ্রি রেডিক্যাল একা একা আসার জন্য তো কারোর সাথে যুক্ত হতে চায়। যদি ওকে কেউ ইলেকট্রন দিয়ে একটু সঙ্গ দিত তাহলে তো কারোর সাথে যুক্ত হতে চাইতো না, বাট সঙ্গ দেওয়ার মতো কেউ নাই, তাই সক্রিয়তা তার অবশ্যই বেশি, স্থায়িত্বটা কম। বলো ভাইয়া এটা বুঝতে পারলা কি না? প্লিজ একটু বলো তো, প্লিজ একটু বলো তো ভাইয়া, তোমরা একটু প্লিজ বলো যে ক্লিয়ার কিনা, একটু বলো, একটু প্লিজ বলো ভাইয়া। স্বাভাবিক তো, প্লিজ দেখো একটু। আর দেখবা যেসব ছেলেরা বা মেয়েদের ক্ষেত্রেও তাই, অনেক কাজেন টাজেন এদের মাঝে বড় হয়, তাদের কিন্তু এই যে ছেলেদের মেয়েদের প্রতি এই আসক্ততা অনেকটা কম থাকে। আর যারা একা বড় হয় তাদের কিন্তু আসক্ততা একটু বেশি থাকে, এটা বাস্তবতাই আর কি। তো প্লিজ সবাই ক্লিয়ার, এক্সাম্পল ক্লিয়ার হলো না মুশফিক আহমেদ, এইটা বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার বলেন, প্রত্যাশা মজুমদার বলেছো তাই না ভাইয়া? আচ্ছা ঠিক আছে। দেখো আমি বলেছি তোমাদের একটা কথা, যে চার্জে চার্জিত, যে চার্জে চার্জিত, সেই চার্জের মাত্রা যত বেশি হবে তার স্থায়িত্ব তত কম হবে। যারা পজিটিভ চার্জে চার্জিত, যে শর্তে পজিটিভ চার্জের মাত্রা বেশি হবে স্থায়িত্ব কম হবে, যে শর্তে পজিটিভ চার্জের মাত্রা কম হবে স্থায়িত্ব বেশি হবে। নেগেটিভের ক্ষেত্রেও তাই, যে শর্তে নেগেটিভ চার্জের মাত্রা বেশি হবে স্থায়িত্ব কম হবে, নেগেটিভ চার্জের মাত্রা কম হলে স্থায়িত্ব বেশি হবে। ফ্রি রেডিক্যালের মাত্রা যত বেশি হবে স্থায়িত্ব তত কম হবে, ফ্রি রেডিক্যালের মাত্রা যত কম হবে স্থায়িত্ব তত বেশি হবে। এর ফ্রি রেডিক্যালের মাত্রা সবচেয়ে বেশি, স্থায়িত্ব কম, কারণ এই বিজোড়ই আছে। ওই বিজোড়কে যে আরেকটু ইলেকট্রন দিয়ে কেউ ওই বিজোড়টাকে একটু জোরের কাছাকাছি নিয়ে যাবে, ফলে অন্য কারোর সাথে তার জোর বলতে চাইতো না, এই অপশন তার নাই। বাট এর আছে, কারণ একে ওই যে 3টা মেয়ে বন্ধু তাকে ইলেকট্রন কিছুটা সাপ্লাই দিচ্ছে, দিয়ে এর বিজোড়টাকে কিছুটা ইলেকট্রন দিয়ে কিছুটা জোর কাজ করার কাছাকাছি করছে। ও যদি জোরের কাছাকাছি চলে যায় তাহলে তো কারোর সাথে সহজে যুক্ত হতে চাইবে না, এটাই হলো শর্ত। ওকে, এই মোটামুটি ভাইয়া। আচ্ছা, ইফাত জামিলা স্নিগ্ধা লিখেছে এত ঘুম পাচ্ছে কেন, তাকায় থাকতে পারছি না। কারণ ভাইয়া আমি ক্লাসটা খুব এনজয়েবল করতে পারছি না, এই কারণে হয়তো বা তাকায় থাকতে পারছো না, আমি সরি। নাইদ রেজা ভাই, যারা একা থেকেও যুক্ত হতে চায় না তারা একা বড় হয়েছি। আচ্ছা, তাহলে তোমার পালস সারা করলে এমন হয়, তোকে পড়া খুব একটা খারাপ কাজ না, পড়ালেখা খুব একটা খারাপ কাজ না। আচ্ছা নাকিব হাসান ভাইয়া, আরেকবার শোনো আমি বলি, এর সাথে দানকারী গ্রুপ যুক্ত থাকার কারণে কি হচ্ছে,
এই বিজোড় ইলেকট্রন কিছুটা ইলেকট্রন পাওয়ার কারণে ওর আগের যে বিজোড়ত্ব ছিল, সহজ কথা, আগে যে একাকিত্বটা ছিল সেটা কিছুটা কমে গেল না? তাহলে একাকিত্ব কমে গেলে তো স্থিতিশীল হয়ে যাবে। একাকিত্বর জন্যই তো সে অন্য কারোর সাথে যুক্ত হয়ে স্থিতিশীল হতে চায়, কিন্তু এর তো একাকিত্ব কমার কোনো চান্সই নাই, আর এর একাকিত্ব কিছুটা কমে যায়, ফলে স্থায়িত্বটা বেড়ে যায়। ওকে ওকে, আমার মনে হয় এখন বুঝতে পেরেছো। যারা পারোনি একটু টেনে টেনে দেখো ভাই ক্লাসটা, আবার আমি বুঝতে পারবা, না পারলে গ্রুপে আবার পোস্ট দিবা, আমি সামনের দিন আবার ব্যাখ্যা দেবো, এটা টেনশন নাই। তোমরা যতক্ষণ ধরে বুঝবা না ততক্ষণ ধরে আমি বুঝাইতেই থাকবো, এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো কারণ নাই। তাহলে গত ক্লাসে কি বলেছিলাম আমরা? ধরো এই যে এক্স ওয়াই জেড, তাই না? এটা বলেছিলাম আমরা সাবস্ট্রেট, সাবস্ট্রেট বা এইটাকে আমরা একটা বলি রিয়াক্টেন্ট, 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 ঠিক আছে? এটা হলো কি বিকারক, আক্রমণকারী বিকারকও বলতে পারি, বা আক্রমণকারী বিকারক। এটা হচ্ছে কি উৎপাদ, প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। তো এটা হলো মূল যৌগ সাবস্ট্রেট, গত ক্লাসে বলেছে এটা হলো বিকারক বা আক্রমণকারী বিকারক, যাই বলি না কেন। এই আক্রমণকারী বিকারক মেনলি হচ্ছে দুই প্রকার, মনে থাকবে। আক্রমণকারী বিকারক হচ্ছে মেনলি দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা হলো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, আর একটা হলো নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। একটা হলো ইলেকট্রোফাইল আর একটা হলো নিউক্লিওফাইল। ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিকও বলা হয়, নিউক্লিওফিলিকও বলা হয়। ইলেকট্রোফিলিক ফিলিংস, তার মানে ইলেকট্রনের প্রতি যাদের আকর্ষণ থাকবে। নিউক্লিওফাইল, তার মানে নিউক্লিয়াসের প্রতি যাদের আকর্ষণ থাকবে। যে সকল বিকারকের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে তারা হচ্ছে ইলেকট্রোফাইল, আর যেসব বিকারকের নিউক্লিয়াস অর্থাৎ ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ থাকে তারা হচ্ছে নিউক্লিওফাইল। যেমন ইলেকট্রোফাইল কারা হতে পারে? অবশ্যই যারা পজিটিভ চার্জযুক্ত, মনে করো এইচ প্লাস, এটা অবশ্যই ইলেকট্রোফাইল হবে, কারণ তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। তারপর বিআর প্লাস, এইটা হতে পারে। তারপর মনে করো সিএল প্লাস, এইটা হতে পারে। তারপর মনে করো এনও টু প্লাস, অর্থাৎ সাধারণত পজিটিভ চার্জযুক্ত যারা তারা ইলেকট্রোফাইল হয়। সাধারণত বলেছি, সব পজিটিভ চার্জ হলেই কিন্তু ইলেকট্রোফাইল হবে না। যেসব পজিটিভ চার্জগুলো নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল হয় তারা কিন্তু ইলেকট্রোফাইল হবে না। কারণ ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন গ্রহণ করবে। সবাই ইলেকট্রন গ্রহণ করুক আর ত্যাগ করুক না কেন, কি জন্য করে এই কাজগুলো, কি জন্য করে বলো? কারণটা হচ্ছে স্থিতিশীলতা অর্জনের জন্য। স্থিতিশীলই যদি হতে না পারে তাহলে লাভটা কি? যেমন লিথিয়াম প্লাস, এটাও পজিটিভ চার্জ, সে কিন্তু ইলেকট্রোফাইল নয়। সোডিয়াম প্লাস, এও কিন্তু নয়। এমনকি বলা হয় পটাশিয়াম প্লাস, যদিও কোনো কোনো বই লেখা আছে এটা হবে, কিন্তু এটাও আসলে হওয়ার টেন্ডেন্সিটা কম। অর্থাৎ মাথায় রাখবা, যারা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে, যেটাই বলো না কেন, নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, তারা স্থিতিশীল হয়ে যায়। তাহলে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কোনোটাই আসলে হয় না। লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, এরা কিন্তু কেউই ভাই ইলেকট্রোফাইল নয় পজিটিভ চার্জ হওয়া সত্ত্বেও। তাহলে মাথায় থাকবে, যেসব বিকারকগুলোর ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে তারা হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বিকারক। আর কারা ইলেকট্রোফিলিক বিকারক হয়? সাধারণত যাদের পজিটিভ চার্জ থাকে। তো পজিটিভ চার্জে চার্জিত হওয়ার পর যদি সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যায় তাহলে সে কিন্তু আর ইলেকট্রোফিলিক হবে না ভাইয়া। কারণ স্থিতিশীল কেউ কখনোই ইলেকট্রন গ্রহণ করে সিএল প্লাস হয় না। কেন হবে না ভাই? আচ্ছা, এটা কে লিখছো? বার্নিং লেটার, তাই না? হবে ভাইয়া, একমাত্র ফ্লোরিন ছাড়া, ফ্লোরাইড এই যেটা ছাড়া, ফ্লোরিন ছাড়া বাকি সব হ্যালোজেনগুলোই পজিটিভ চার্জে চার্জিত হতে পারে। কারণ সিএল যদি তার চেয়েও তড়িৎঋণাত্মক কারোর সাথে যুক্ত থাকে তাহলে তো সিএলটা পজিটিভ হয়ে যাবে। দেখো দেখি, এইচ ও সিএল মনে করে হাইপোক্লোরাস, এখানে হাইড্রোজেন +1, অক্সিজেন -2, আর এখানে সিএল +1।
তুমি জারণ মানটা বের করে দেখো। হাইড্রোজেন মনে করো 1, অক্সিজেন -2, আর সিএল মনে করো বের করবো x = 0। তাহলে x সমান কত হচ্ছে দেখো দেখি ভাইয়া, +1। এই যে সিএল +1। একমাত্র ফ্লোরিন হ্যালোজেনগুলোর মধ্যে যে -1 ছাড়া আর কোনো জারণ মান প্রদর্শন করে না। বাকি যত হ্যালোজেনগুলো আছে সবই পজিটিভ হতে পারে। ওকে, এই যে দেখালাম তো ভাইয়া। মেহজাবিন জান্নাত মোমো লিখেছো ভাইয়া, ফ্রি রেডিকেলের সাথে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ থাকলে কি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব কমে? ফ্রি রেডিকেলের সাথে সাধারণত ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ খুব কম থাকে ভাইয়া। এই হাসিব লিখেছে H+ কি হয়, হবে না কেন? শোনো, ফ্রি রেডিকেলের সাথে ইলেকট্রন দানকারী গ্রহণকারী যেই গ্রুপই থাক না কেন স্থায়িত্ব বাড়বে, কারণ দানকারী গ্রুপ থাকলে তার ইলেকট্রন জোর কিছুটা বাড়াই দিবে, কমাই দিবে, আর মানে বিজুর ইলেকট্রন কিছুটা কমাই দেবে, আবার গ্রহণ করলে তো বিজুর ইলেকট্রনটা কমে দেবে। অর্থাৎ বিজুর ইলেকট্রন যত সহজে কমে যাবে তত স্থায়িত্ব বেশি হবে। তাই ফ্রি রেডিকেলের সাথে দানকারী গ্রহণকারী যেই গ্রুপই থাক না কেন স্থায়িত্ব বেড়ে যাবে। আচ্ছা, হাসিব H+ কেন হবে না ভাইয়া? হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করলে তো H+ হয়ে যায়, এখন তার পুরো অরবিটালই ফাঁকা আছে, অবশ্যই সে হবে ইলেকট্রোফাইল। ওকে, আচ্ছা নিশাত আঞ্জুম নিলয় ইলেকট্রোফাইল না এই কারণে ভাইয়া, পটাশিয়াম প্লাস সে ইলেকট্রন ত্যাগ করার পর সে আর্গন, নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হয়ে যাবে, অর্থাৎ স্থিতিশীল হয়ে যাবে। এই কারণে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার পর কোনো আয়ন যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যায় তাহলে তারা তো স্থিতিশীল হয়ে যাবে, তাই তারা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কোনো বিকারকই না। এই জন্য এরা পজিটিভ চার্জ হলেও এরা কিন্তু ইলেকট্রোফাইল নয়। এখন ক্লিয়ার? ওকে, যেমন অ্যামোনিয়াম দেখো ভাইয়া। আচ্ছা পরে আসি, ওটা লিখি। এই গেল, আগে সিম্পলগুলা লিখি, তারপর নিউক্লিওফাইলগুলো নেগেটিভ চার্জ, সিএল যখন মাইনাস রূপে থাকে, ধরো NO2 যখন মাইনাস রূপে থাকবে, স্বাভাবিক এটা, এরা তখন হবে নিউক্লিওফাইল, কেন্দ্রাকর্ষী, অর্থাৎ কেন্দ্রের প্রতি মানে নিউক্লিয়াসের প্রতি মানে ধনাত্মক চার্জের প্রতি এদের আকর্ষণ বেশি থাকে। এই কারণে এরা হচ্ছে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী বিকারক। ওকে, ক্লিয়ার কি এটা? এইটুকু নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে গেছো ভাই, যে নেগেটিভ চার্জ থাকলে তারা সাধারণত, যেমন এখানে আমাদের CH3+, এটা কিন্তু অবশ্যই ইলেকট্রোফাইল, বাট CH3- এটা কিন্তু হবে আবার নিউক্লিওফাইল। খুব সহজ কথা, পজিটিভ চার্জ সাধারণত থাকলে ইলেকট্রোফাইল, নেগেটিভ চার্জ থাকলে নিউক্লিওফাইল। আর যদি পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল কাঠামো অর্জন করে তাহলে তারা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কোনোটাই হবে না। ওকে, এইবার দেখো তো একটু ভাইয়া, NH4+, এইটা কিন্তু আবার ইলেকট্রোফাইল হবে না, কারণ তোমরা বুঝতেই পারছো, দেখো নাইট্রোজেন 7, তাই না, 1s2 2s2 2px1 2py1 2pz1, এই তিনটা বিজুর ইলেকট্রনের সাথে এই তিনটা নাইট্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, এইটা হয় অ্যামোনিয়া। ওকে, এইবার আরেকটা প্রোটন যুক্ত হয়ে সন্নিবেশ বন্ধন দ্বারা, যারা 22 এবং 21 তারা বুঝতে পারবা, যারা 23 একটু বুঝতে প্রবলেম হবে, ফার্স্ট পেপারের 3য় অধ্যায় পড়লে বুঝতে পারবা। তো এই আরেকটা ইলেকট্রন গ্রহণ করে এবার কিন্তু নাইট্রোজেনের, দেখো এখানে নাইট্রোজেন ফিল আপ হয়ে আছে, কিন্তু এখানে মুক্তজোর ইলেকট্রন আছে নর্মালি, এটা থাকলে একটা ব্যাপার আছে, একটু পরে আসতেছি। বাট এখানে তো ফিল আপ হয়ে আছে, কোনো ইলেকট্রনও নাই, তাহলে পজিটিভ চার্জ এ যে ইলেকট্রন গ্রহণ করবে কোন জায়গায় গ্রহণ করবে দেখো দেখি, এর তো এটা এখন 2 2 2 হয়ে গেছে, কারণ ওর একটা ইলেকট্রন ছিল আর একটা হাইড্রোজেনের, অর্থাৎ নাইট্রোজেনের একটা বিজুর, হাইড্রোজেনের একটা বিজুর মিলে, সহজ কথা হচ্ছে এটা অষ্টপূর্ণ হয়ে আছে। বলে এখানে অষ্টপূর্ণ আছে, এখানেও পূর্ণ আছে, এখানে অন্য একটা ব্যাপার আছে। এই জন্য অ্যামোনিয়াম প্লাসটাও কিন্তু ভাই ইলেকট্রোফাইল নয়, কারণ যে পজিটিভ চার্জ থাকলেও ইলেকট্রন যে নিবে, নাইট্রোজেনের তো অরবিটাল ফিল আপ হয়ে আছে সব। নাইট্রোজেনের 3টা বিজোড় ছিল, সেই 3টা বিজোড়ের সাথে এই 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে ফেলে। অ্যামোনিয়া তৈরি করলে এখানে মুক্ত ইলেকট্রন থাকার কারণে একটা ব্যাপার আমি আসতেছি, আর এটা ইলেকট্রোফাইল নয়।
ওকে জেন, আপনি তো না নিয়ে ভাই সব নেগেটিভ চার্জ দুটোগুলোই কি নিউক্লিয়? হ্যাঁ, নেগেটিভ চার্জগুলো মোটামুটি নিউক্লিওফাইল। নেগেটিভ চার্জগুলো ও আচ্ছা, অনেকে জিজ্ঞেস করবে আর্গুনের মতো হয়ে গেছে, আমি আসলে বলতে মিসিং করছি। ইলেকট্রন ত্যাগ করার পর ইলেকট্রন গ্রহণ করলে তোর পর্যাপ্ত ইলেকট্রন আছে, ও নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন তো পর্যাপ্ত আছে, ফলে আলটিমেটলি সে তো আসলে ওই ইলেকট্রনটা কাউকে দিতে পারবে। বাট যখন ইলেকট্রন ত্যাগ করে হয় তখন পজিটিভ চার্জ হলে সে তো স্থিতিশীল হয়ে যাবে, ফলে সে আবার ইলেকট্রন নিয়ে সেটাকে মানে নিয়ে অতিরিক্ত ইলেকট্রনটা সে রাখবে কোথায়, সে তো স্থিতিশীল, এই জন্য ক্ষেত্রে হয় না। বাট সিএল এর ক্ষেত্রে এই জিনিসটাতে এটা নিউক্লিওফাইল হয় আর কি। আচ্ছা প্লিজ, এই গেল পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রোফাইল, নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইল। এইবার একটু আসো ভাইয়া, তোমরা অ্যামোনিয়ামটা বুঝতে পারো না, লিখেছ? আচ্ছা, আমি আসতে একটু পরে আসি ভাই। ইলেকট্রোফাইল আবার কিন্তু দুই রকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে প্রশমন ইলেকট্রোফাইল। প্রশমন নিরপেক্ষ, প্রশমন কিন্তু ইলেকট্রোফাইল আছে না। যারা গোড়া আওয়ামী লীগ করে তারা তো নৌকা মার্কায় ভোট দিবে, যারা গোড়া বিএনপি করে তারা তো ধানের শীষে ভোট দিবে। যারা গোড়া আওয়ামী লীগ তারা ভোট দিবে নৌকা মার্কায়, আর যারা হচ্ছে গোড়া বিএনপি তারা ধানের শীষে ভোট দেবে। আর কিছু আছে প্রশমিত মানে নিরপেক্ষ, আওয়ামী লীগ বিএনপি কিছুই বলে না, করে না, কিন্তু ভোট ওই নির্দিষ্ট জায়গায় দেয়। এদেরকে চেনাটাই কিন্তু কঠিন। একটু তোমাদের প্রশ্ন দেখি। আচ্ছা শোনো শোনো, ইসমত জাহান সাদমান, আমি তোমাদেরকে বলি সেইটা হলো যে সাধারণত এটা মাথায় রেখে দিবা তোমরা যে সিএলটাও মানে নেগেটিভ চার্জ, এটাও যেহেতু অষ্টক পূর্ণ হয়ে আছে, এটাও তাই। কিন্তু যেহেতু নেগেটিভ চার্জযুক্ত যারা হয় তখন ইলেকট্রনটা তার বাড়তি হয়ে যায়, অর্থাৎ সে যে অরবিটালে, পটাশিয়ামের ক্ষেত্রে খেয়াল করো ভাইয়া, সে নর্মালি ছিল কিন্তু চতুর্থ পর্যায়ে, এবার ত্যাগ করে সে তৃতীয় পর্যায়ের মধ্যে হয়েছে। আর সিএলটা নেগেটিভ, সে যে পর্যায়ের মৌল সে পর্যায়ে আছে, বাট ইলেকট্রন বেড়ে গেছে, তাহলে আলটিমেটলি তার ইলেকট্রন ঘনত্বটা বেড়ে গেল না। এই জন্য পজিটিভ কাউকে পেলে তার সাথে সে যুক্ত হতে পারে, তাকে সে ইলেকট্রন দিতে পারে। আর যারা পজিটিভ ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয় তারা কিন্তু একটা স্তর বিলুপ্ত করে আসে ভাই। কথা কি বুঝতে পেরেছো? এই জন্য সিএল মাইনাস হলেও এটা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল কাঠামো অর্জন করলেও এটা হচ্ছে নিউক্লিওফাইল। সিএল, তারপর S2-, এরা সবাই যে পর্যায়ের মৌল সে পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাসের মতোই তো হচ্ছে, তার মানে কি ইলেকট্রন ঘনত্ব আলটিমেটলি বেশি, ওই পর্যায়ে তো আছে, বাট এরা কিন্তু একটা স্তর বিলুপ্ত করে আসে, এসে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যায়। এই কারণে এরা হচ্ছে ইলেকট্রোফাইল নয়, কিন্তু এরা নিউক্লিওফাইল। ওকে, এখন ক্লিয়ার? প্রশমন ইলেকট্রোফাইলগুলো কারা? নিরপেক্ষ। যে এই যেমন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো ভাইয়া এখানে তোমরা জানো একটা করে সমযোজী বন্ধন তৈরি করতে গেলে কিন্তু দুইটা করে ইলেকট্রন লাগে, একটা করে সমযোজী বন্ধন তৈরি করতে গেলে দুটা করে ইলেকট্রন লাগে। এখানে কয়টা সমযোজী বন্ধন আছে? 3টা। তার মানে কয়টি ইলেকট্রন আছে এখানে? 6টা। অতএব এই আরো 2টা ইলেকট্রন সে নিতে পারবে। এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে প্রশমন নিরপেক্ষ, কিন্তু সে হচ্ছে ইলেকট্রোফাইল। অর্থাৎ যাদের অষ্টক সংকোচন হবে, যাদের কেন্দ্রীয় মৌলে 8টার কম ইলেকট্রন থাকবে, যাদের কেন্দ্রীয় মৌলে 8টার কম ইলেকট্রন থাকবে তারা হচ্ছে, বাতাস হচ্ছে গো, ক্যামেরা পড়ে যায় কিনা, যাদের কেন্দ্রীয় মৌলে 8টার কম ইলেকট্রন থাকবে ভাইয়া তারা হচ্ছে ইলেকট্রোফাইল। যাদের কেন্দ্রীয় মৌলে 8টার কম ইলেকট্রন থাকবে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এরা কিন্তু ইলেকট্রোফাইল। ওকে, আর ইলেকট্রোফাইল তোমরা বোধহয় জানো, যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা লুইস অ্যাসিড হয়। অর্থাৎ লুইস মতবাদ অনুসারে যাদের ইলেকট্রন ঘাটতি থাকে তারা হয় লুইস অ্যাসিড, মানে অ্যাসিড হয়। যাদের ইলেকট্রন ঘাটতি থাকে তারা অ্যাসিড হয়, এটা লুইস মতবাদ থেকে। তাই মনে রাখবা ইলেকট্রোফাইলগুলো হচ্ছে লুইস অ্যাসিড। আমি খুব সংক্ষেপে বললাম লুইস অ্যাসিড। যেসব অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা লুইস অ্যাসিড। যেহেতু ইলেকট্রোফাইলগুলো ইলেকট্রন গ্রহণ করে তাই ইলেকট্রোফাইলগুলো হচ্ছে লুইস অ্যাসিড, মানে সকল লুইস অ্যাসিডগুলোই আসলে ইলেকট্রোফাইল। ওকে, এই হলো আমাদের নিরপেক্ষ বা প্রশমন ইলেকট্রোফাইল। এগুলো রিয়াকশন যখন করব বুঝছো, এতবার এগুলো আমরা লিখবো
তোমাদের একটু এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। নিউক্লিওফাইল কেন্দ্রাকর্ষী, একটু বেশিক্ষণ না। নিউক্লিওফাইল যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে, মুক্তজোড় নিরপেক্ষ কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে। যারা তৃতীয় অধ্যায় খুব ভালো করে পড়েছো ফার্স্ট পেপারে তারা জানো মুক্তজোড় ইলেকট্রন কাদের আছে, আর যারা পড়েনি যখন আমি যাব তখন বুঝাই দিব যে মুক্তজোড় ইলেকট্রন কাদের আছে। যেমন অ্যামোনিয়া, এইটার মুক্তজোড় ইলেকট্রন আছে, সুতরাং এটা ইলেকট্রন যেহেতু মুক্তজোড় ইলেকট্রন, এই ইলেকট্রন জোড়া সে কাউকে দিতে পারবে, অর্থাৎ সেটা হচ্ছে নিউক্লিওফাইল। পানির দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে, ওকে। সুতরাং যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে তারা নিউক্লিওফাইল, আর যারা ইলেকট্রন এক জোড়া দান করে লুইস মতবাদ থেকে তারা ক্ষার। তাই নিউক্লিওফাইলগুলো হচ্ছে লুইস ক্ষার, নিউক্লিওফাইলগুলো লুইস ক্ষার, মাথায় থাকে যেন। নিউক্লিওফাইলগুলো হচ্ছে লুইস ক্ষার। শোনো, আমি বললাম না শুধু ধারণা দিচ্ছি রে ভাই, তোমরা অনেক ব্যাখ্যা ট্যাখ্যা করছো, এখন আমরা যাবো এগুলোতে আস্তে আস্তে। লুইস ক্ষার, ওকে। শোনো, আরেকটা বিষয় তোমরা একটু মনে রাখবা, এগুলো আস্তে আস্তে আমরা দেখব, সেটা হচ্ছে কার্বন মেটাল। কার্বন মেটাল বন্ড যাদের থাকবে তারা হচ্ছে নিউক্লিওফাইল। কার্বন মেটাল বন্ড যাদের থাকবে তারা হচ্ছে নিউক্লিওফাইল। কার্বন মেটাল বন্ড মানে বোঝনি, যেমন খুব চিরচেনা একটা বিকারক RMgX। যদি বলো কেন ভাইয়া, কারণ তোমরা জানো, এই যে তোমরা নিশ্চয় জানো এই যে মেটালটা হচ্ছে পজিটিভ, তাহলে মেটাল যদি পজিটিভ হয় আলটিমেটলি কার্বনটা কি হবে? নেগেটিভ। আর কার্বন যদি নেগেটিভ হয়, জৈব যৌগের বিক্রিয়ার কৌশল তো সবসময় কার্বনের ক্যারেক্টারের উপর নির্ভর করে। তাই কার্বন মেটাল বন্ড যদি থাকে তারা সবসময় কেন্দ্রাকর্ষী হয়, কারণ মেটাল সবসময় পজিটিভ, তাহলে তার সাথে যে কার্বন যুক্ত থাকবে সে নেগেটিভ হবে, আর নেগেটিভ হলে তো আসলে কেন্দ্রাকর্ষী বিকারকই হবে। এই জন্য RMgX এটা একটা স্পেশাল নাম আছে, আমরা এটা পড়বো আস্তে আস্তে, সামনে ক্লাসেই পড়বো বোধহয়। এটা গ্রিগনার্ড বিকারক, এটা সামনে ক্লাসে পড়বো আমরা, এইটা আমরা সামনে ক্লাসে পড়বো। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক, ওকে। গ্রিগনার্ড বিকারক হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। এটা হচ্ছে কার্বন মেটাল বন্ড যদি থাকে তাহলে তারা কেন্দ্রাকর্ষী বিকারক হয়, ওকে। কার্বন মেটাল বন্ড থাকলে তারা কেন্দ্রাকর্ষী বিকারক হবে, কারণ মেটালটা হয় পজিটিভ, আর আলটিমেটলি তাহলে কার্বনটা কি হবে? নেগেটিভ। আর নেগেটিভ হলে তো স্বাভাবিক সে কেন্দ্রাকর্ষী বিকারকই হবে। যাদের বিজোড় ইলেকট্রন থাকে, কি থাকে? বিজোড় ইলেকট্রন, যেমন এই যে ফ্রি রেডিক্যাল বিজোড় ইলেকট্রন, তার মানে সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, আর সে কি করতে চাইবে? আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। অতএব এরা হচ্ছে ইলেকট্রোফাইল, এরা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বিজোড় ইলেকট্রন যারা থাকে তারা হচ্ছে ইলেকট্রোফাইল, মনে রাখবা। বিজোড় ইলেকট্রন যাদের থাকবে, যেমন নাইট্রো মূলকের গঠনটা কিন্তু এরকম, নাইট্রো মূলকের গঠন কিন্তু এরকম, এখানে বিজোড় ইলেকট্রন থাকে। এই জন্য এ যখন থাকে তখন সে ইলেকট্রোফাইল, এ যখন থাকে তখন সে হচ্ছে নিউক্লিওফাইল, বাট নিরপেক্ষ যখন থাকে তখনও কিন্তু সে ইলেকট্রোফাইল। অর্থাৎ বিজোড় ইলেকট্রন থাকলে তারা ইলেকট্রোফাইল হয়, মাথায় থাকে। আর একটু ভাই, একটু 2 মিনিট, বেশিক্ষণ লাগবে না, আমি তাড়াহুড়া করছি বুঝতেই পারছো, আর তাড়াহুড়া করছি জন্যই কিন্তু তোমাদের এই শেষের দিকে একটু বুঝতে প্রবলেম হচ্ছে একটু ভাই। তাহলে বিজোড় ইলেকট্রন থাকলে তারা হচ্ছে ইলেকট্রোফাইল, মাথায় থাকে যেন। বিজোড় ইলেকট্রন থাকলে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। এই যে বিজোড় ইলেকট্রন আছে ইলেকট্রোফাইল, বিজোড় ইলেকট্রন আছে ইলেকট্রোফাইল, ওকে। ফ্রি রেডিক্যাল, কার্বনের কেন্দ্র, কার্বনে কয়টি ইলেকট্রন থাকবে বলো? 3 × 2 = 7টি ইলেকট্রন। তাহলে মাথায় থাকে যেন ফ্রি রেডিক্যালে কার্বনে কিন্তু 7টা ইলেকট্রন থাকে কেন্দ্র মৌলে, আর কার্বনিয়ামে তো বুঝতেই পারছো 6টা, আর কার্বন আয়নে থাকে বুঝতেই পারছো গ্রহণ করে একটা 8টা। ফ্রি রেডিক্যালে থাকে কিন্তু 7টি। ফ্রি রেডিক্যালগুলো যে আর হচ্ছে কার্বনিয়াম, এরা যে সংকরণ দ্বারা যুক্ত সেটা হচ্ছে sp2, আর কার্বন আয়নের সংকরণটা হচ্ছে sp3। খুব পোলাপাতের উল্টাপাল্টা হয়, এগুলি একটু মনে রেখো তোমরা, যে কার্বন ফ্রি রেডিক্যাল এবং কার্বনিয়ামের সংকরণ হচ্ছে sp2,
আর ফ্রি রেডিকেল কার্বন আয়নের সংকরণ হচ্ছে sp3। এটা বিভিন্ন বই বিভিন্ন আছে, উল্টাপাল্টা হয়ে যায় তোমাদের। তাহলে ছোট ছোট জিনিসগুলো শিখলা ভাইয়া, যে বিজুর ইলেকট্রন থাকলে তারা অবশ্যই ইলেকট্রোফাইল হবে, কারণ আর একটা ইলেকট্রন সে গ্রহণ করতে চাইবে। আর ফ্রি রেডিকেলের কেন্দ্র মূলত 7টা কিভাবে হলো, এই যে খুব সহজ জিনিস, 3টা হাইড্রোজেন 3 দুগুণ 6 আর একটা বিজুর ইলেকট্রন, 7টা। এটা এমসিকিউ বিশেষ করে এটা প্রায় দেয় যে ফ্রি রেডিকেলের কেন্দ্রীয় কার্বনের বহিস্থ স্তরে মোট কয়টি ইলেকট্রন থাকে, 7টা। তো যাক, আমি খুব সংক্ষেপে বললাম শেষের গুলো। আসলে এগুলো সংক্ষেপে বললাম এই কারণে, মানে এটা শেষ না, জানো বিভিন্ন বিক্রিয়ার কৌশল করতে গেলে আমরা এত দেখবো, এগুলো এমনি ঠিক হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা জৈব যৌগের মূল জিনিস দিয়ে শুরু করব। আগামী ক্লাস থেকে মেনলি জৈব যৌগ শুরু হচ্ছে রিয়াকশন দিয়ে, এবং আগামী দিন আমি শুরু করব অ্যালকেন। হয়তো অনেকেই বলবো ভাই বিক্রিয়ার জৈব বিক্রিয়ার প্রকারভেদ পড়ালেন না, তো আরে পড়ান লাগবে না, ওই বিক্রিয়া করতে করতে জেনে যাবো যে জৈব বিক্রিয়ার প্রকারভেদ কয় প্রকার। তাহলে মাথায় থাকে যেন আগামী দিন মানে আগামী রবিবার আমরা জৈব যৌগের বিক্রিয়া দিয়ে শুরু করবো, আর কি অ্যালকেন দিয়ে শুরু করবো আমরা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আর 2021-এর যারা পরীক্ষার্থী আছো তারা চাইলে শাহবুদ্দিন কলেজ পেজে আমি 12:30টার দিকে লাইভ করবো এই অ্যাসাইনমেন্ট নিয়ে, তোমরা থাকতে পারো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।